গসপেল টিভির পডকাস্টে আজকে আমাদের অতিথি কোথাও কাহিনী অনুষ্ঠানে অনিন্দ রায়চৌধুরী। কে অনিন্দ রায়চৌধুরী? অনিন্দ চৌধুরী পেশায় আইনজীবী, কিন্তু নেশায় তিনি আদ্যন্ত কংগ্রেসী। কংগ্রেসের হয়ে বিভিন্ন চ্যানেলে তাকে দেখা যায়। অনিন্দর মুখটা আপনাদের সবার খুব অত্যন্ত পরিচিত। অনিন্দকে আমরা আজকে জিজ্ঞেস করছি যে অনিন্দ, বর্তমান রাজনীতির অবস্থা কীরকম? বর্তমান রাজনীতির অবস্থার আপনি যদি প্রেক্ষাপট দেখেন, ভারতবর্ষ না বাংলা, সেটা প্রথমে বলতে হবে। যেহেতু বাংলায় নতুন সরকার এসেছে, আসলে এখন অনেকটা E20 পেট্রোলের মতো। E20 পেট্রোলে দেখবেন 80% পেট্রোল থাকে না, থাকে 80% ইথানল আর 20% পেট্রোল। বিজেপির পার্টি অফিসে আপনি গেলেই বুঝতে পারবেন 80% তৃণমূল আর 20% বিজেপি। এখন বাংলা রাজনীতি এই অবস্থায় চলছে। মানে তৃণমূল কংগ্রেস কি বিজেপিকে গ্রাস করে নিলে আমরা বলতে পারি? এটা বলা খুব মুশকিল, কে কাকে গ্রাস করেছে। আসলে দুটো দলের আপনি দেখবেন যারা মারা যায় তাদের আত্মাটা দেহে বিভিন্ন ভাবে আসে, কখনো আপনার দেহে, কখনো আমার দেহে। আপনি তো ক্রীড়া জগতের লোক, আপনি বহুদিন এই স্পোর্টস সাংবাদিকতা করেছেন, স্বনামধন্য জায়গায় আপনি চাকরি করেছেন। এই শৈলেন মান্নার নাম আপনি শুনেছেন, গজু বসুর নাম শুনেছেন, জীবন পল্টুর নাম শুনেছেন। এই বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি, এই কখনো শুভেন্দু অধিকারীর মধ্যে ঢুকে যাচ্ছে, কখনো হেমন্ত বিশ্ব শর্মার মধ্যে ঢুকছে, কখনো ঋতব্রতর মধ্যে ঢুকছে, কখনো জাভেদ খান বাবু আখমির মধ্যে এরা ঘোরাফেরা করছে। মানে খেলা একটা বাতাবরণ তৈরি হয়েছে বলতে পারছেন? হ্যাঁ, খেলাই তো হচ্ছে পশ্চিমবঙ্গে। 2011 সাল থেকে আজকে 2026 খেলাই চলছে। কিন্তু আপনি কংগ্রেসই বলে এই কথা বলছেন, এটা খেলা কোথায়? বিজেপি তো একটা শাসন ক্ষমতা নিয়েছে এবং তারা যথেষ্ট দায়িত্ব নিয়ে রাজ্য চালাচ্ছে। হ্যাঁ, যে রাজ্য ওনারা বলেছিলেন, যে রাজ্যের যে প্রতিশ্রুতি দিয়ে, সেই প্রতিশ্রুতি ওনারা রাখতে পেরেছেন একটাও? মানুষ ভোট দিয়েছিল কিন্তু বিজেপিকে না, তৃণমূলের বিরোধিতায় ভোট দিয়েছিল। মানুষ ভেবেছিল যে তৃণমূলকে সরাতে হবে, তাই প্রত্যেকটা মানুষ বাংলার শপথ করেছিল এই তৃণমূলের অধ্যত্ত অহংকার এবং একটা শ্রেণীকে যেভাবে মাথায় তোলা হয়েছিল তার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছিল। বিজেপি ভাবছে বিজেপি ভোট দিয়েছিল। আপনি বিজেপির মন্ত্রিসভা যদি ভালো করে লক্ষ্য করেন জয়ন্তদা, সেখানে দেখবেন তৃণমূল কংগ্রেসের সবাই বসে আছে। শুভেন্দু অধিকারী কোন দল করতেন? তৃণমূল কংগ্রেস। তাপস রায় কোন দল করতেন? তৃণমূল কংগ্রেস। তাপস রায় যিনি সিঙ্গুরে আন্দোলনে মমতা ব্যানার্জির সঙ্গে গিয়ে তিনি বলেছিলেন ন্যানো কারখানা হাঁটাতে হবে, আজকে বলছেন ন্যানোদের টাটার পা ধরে আনবো, তাহলে তো ওপরে যেতে হবে ওনাকে। ততটা তো নেই আমাদের মধ্যে। এবার আপনি অর্জুন সিংকে দেখুন, আপনি ভালো করে দিয়ে লক্ষ্য করেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভা, সেখানে সব থেকে বেশি আপনি পাবেন তৃণমূল কংগ্রেস, তারপরে পাবেন বিজেপি। অতএব আমাদের যেটা মনে হচ্ছে, বাংলার মানুষের কাছে উপায় ছিল না, তাই বিজেপিকে একবার দেখেছে, যেটা 2011-তে আপনার মনে হতো। আপনি বলছেন যে বিজেপি নেগেটিভ ভোটে জিতেছে, এবং এটাও সত্যি কথা যে বিজেপি নেগেটিভ ভোটে জিতেছে, পজিটিভ ভোট তাদের খুব কম। আমার প্রশ্ন, কংগ্রেস এই জায়গায় কোথায় আছে? দেখুন, কংগ্রেস এই জায়গায় কোথায় আছে, মানুষের কোথাও মনে হয়েছে যে কংগ্রেস, বিধানচন্দ্র রায় কংগ্রেসের যা করে গেছে বাংলার উন্নয়ন, আপনি বলুন তৃণমূল কংগ্রেস, সিপিএম, বামফ্রন্ট থেকে শুরু করে আজকে বিজেপি, আমরা কি তাহলে কবে ঘি খেয়েছি সেই ঘি গন্ধ শুকিয়ে দিন কাটে? না, একদমই সেটা আমি বলছি না। ঘি প্রতিদিনই আপনি খাবেন, আপনার সুস্থ শরীর আমি কামনা করি। কিন্তু কথা হচ্ছে যে বাংলার মানুষের কোথাও মনে হচ্ছে যে একবার বিজেপিকেও দেখি। বাংলার মানুষ তো পরিবর্তনশীল, বাঙালি তো সেই কালচারে বিশ্বাস করে যারা 35 বছরে অপশাসনকে সরিয়ে দিতে পারে, 15 বছরে তৃণমূল জামানাকে শেষ করতে পারে। এই বিজেপিকেই 5 বছর শেষ হওয়ার পর জাতীয় কংগ্রেস আবার ক্ষমতায় আসবে, এবারে আমি নিশ্চিত। জাতীয় কংগ্রেস একটা সময় এই রাজ্যে ক্ষমতায় ছিল, এবং সিদ্ধার্থ শঙ্কর রায় আমরা শুনেছি সেই সময় যে শিয়ালদা থেকে আরম্ভ করে বিভিন্ন অঞ্চলে রিগিং করে তিনি ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিলেন। এটা কি সত্যি কথা? না, সত্যি মিথ্যের প্রশ্ন না। এটা হচ্ছে, আপনাকে কংগ্রেস ভাবতে গেলে আপনাকে বিধান রায় ভাবতে হবে, আপনাকে প্রফুল্ল সেন ভাবতে হবে, আপনাকে প্রফুল্ল রায় ভাবতে হবে। অর্থাৎ পিছন দিকে হাঁটতে হবে। পিছন দিকে হাঁটতে এখন নেই না। পশ্চিমবঙ্গের ইতিহাসকে যখন আপনি পর্যালোচনা করবেন, তখন বিধান রায়কে বাদ দিয়ে তো পশ্চিমবঙ্গ হতে পারে না। পশ্চিমবঙ্গে বিধান রায় হচ্ছে এমন একটা মানুষ যে বরেণ্য, যাকে দিল্লির চোখ রাঙানি তাকে কিছু করতে পারেনি। এবং বিধান রায়ের আপনি যদি কার্যকারিতা দেখেন, উন্নয়ন দেখেন, সেখানে উন্নয়নকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়নি। বাংলার প্রতিটা ঘরে বিধান রায় আছে। সিএসটি থেকে শুরু করে, মাদার ডেয়ারি থেকে শুরু করে, দুর্গাপুর থেকে শুরু করে, বিধাননগর থেকে, নীলরতন থেকে, জয়েন্ট এন্ট্রান্স, আপনি যেদিকে যাবেন বিধান রায়কে পাবেন। কিন্তু শুভেন্দু অধিকারীকেও আপনি পাবেন নারদায় টাকা নিতে, আর কোথাও পাবেন না। আচ্ছা, আপনারা বলছেন নারদায় টাকা নিতে শুভেন্দু অধিকারীকে দেখা গেছে, কিন্তু বিজেপি এই ব্যাপারটা তারা বলছে যে ওয়াশিং মেশিনের মতো একটা জিনিস, এবং শুভেন্দু যেখানে এসছেন তারা বলছেন যে তার কোষ্ঠীপথরে তারা শুভেন্দুকে শুদ্ধ করে নিচ্ছেন। হ্যাঁ, সে তো প্রকাশ চিক বাড়াইতের এগেনস্টে সুকান্ত মজুমদার প্রাক্তন রাজ্য সভাপতি বলেছিলেন বালি চুরির সমস্ত টাকা
অভিষেকের কাছ থেকে যাওয়ার আগে প্রকাশ সিং বরায়েতের কাছে যায়। সেই প্রকাশ সিং বরায়েত আজকে রাজ্যসভার মেম্বার হয়েছে, সুখেন্দু শেখর রায় রাজ্যসভার মেম্বার হয়েছে। কষ্ট লাগে সায়ন্তন বসু, রাজীব ব্যানার্জি, দেবজিতের জন্য। যারা রাজ্যসভায় যাওয়ার কথা ছিল তারা গ্যালারি আসনে বসে হাততালি দিচ্ছে, এরা তিনজন রাজ্যসভায় বসে আছে। শ্রমিক ভট্টাচার্য বলেছিল এসে দরজা বন্ধ করে দেবো, দরজা বন্ধ করেছিল, জানলা খোলা রেখেছিল, জানলা দিয়ে ঢুকে গেছে ওরা। কি করবেন আপনি, কি করবেন আমি। অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য যে কথা বলেছিলেন, কোথাও কি একটা বিরোধের তৈরি হয়েছে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বর্তমান বিজেপির? না, আমি শ্রমিক ভট্টাচার্যকে যে বিজেপি খুব একটা মান্যতা দিচ্ছে আমার মনে হচ্ছে না। কেন, শ্রমিক ভট্টাচার্য বলছে এবিভিপি বিজেপির কোনো সংগঠন নয়। আবার দীপক বর্মন ওদেরই নেতা, তিনি বলছেন এবিভিপি আমাদের সংগঠন। এখন কে যে বিনমূল, কে যে বিজেমূল, কে যে তৃণমূল, আপনি গুলিয়ে যাচ্ছে। আসলে শ্রমিক ভট্টাচার্যের কথার কোনো গুরুত্ব নেই। উনি ওই সন্ধ্যাবেলাটা হচ্ছে বিজেপির মদন মিত্র হয়ে যাচ্ছেন, যার জন্য মানুষ ওকে গ্রহণ করছে না। বিজেপির মদন মিত্র আপনি বলছেন শ্রমিক ভট্টাচার্য, কিন্তু এই শ্রমিক ভট্টাচার্য একটা সময় অর্থাৎ এই নির্বাচনের আগে কিন্তু মোটামুটি ভালো জায়গায় ছিলেন এবং তিনি যে কথাগুলো বলতেন সেই কথার মধ্যে সারবত্তা থাকতো। আপনি সংকল্প পত্র, বিজেপির প্রতিশ্রুতি পত্র যেটা বার করেছিলেন, আপনি আমায় একটা প্রতিশ্রুতি পালন করেছে বিজেপি 100 দিনে, আপনি আমায় দেখাতে পারবেন? পার্টি উইথ এ ডিফারেন্স। হ্যাঁ, পার্টি উইথ ডিফারেন্স মানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে, দিলীপ ঘোষ চেঁচাবে, অগ্নিমিত্রা পাল ফুটপাতের মন্ত্রী হবে, শারদ দাস গিয়ে সারা পশ্চিমবঙ্গে হেলথ সেক্টর ঘুরে বেড়াবে। এটাই হচ্ছে পার্টি উইথ ডিফারেন্স। হেমন্ত বিশ্ব শর্মা 10,000 কোটি টাকা নিয়ে পালিয়ে যাবে, বিভিন্ন নেতা মন্ত্রী থেকে শুরু করে যারা বিজেপিতে যাবে তাদের বিরুদ্ধে তদন্ত হবে না, ইডি সিবিআইকে দিয়ে বিরোধীদের গ্রেপ্তার করা হবে, বিরোধীদের হ্যারাস করা হবে। এটাই হচ্ছে পার্টি উইথ ডিফারেন্স। তৃণমূল কংগ্রেস যে অভিযোগটি করছে তার প্রতিধ্বনি কিন্তু আনন্দ রায়চৌধুরীর মুখে আমরা শুনতে পাচ্ছি, বিরোধীদের বিরুদ্ধে একটা চক্রান্ত করছে বিজেপি। না না, তৃণমূল কংগ্রেস বলেছিল অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করব, শুভেন্দু অধিকারী। অভিষেক ব্যানার্জি 25টা ব্যাগ নিয়ে আমেরিকায় চলে গেল, গ্রেপ্তার হলো। বাংলার মানুষকে উনি প্রতারণা করলেন। তো আসলে মমতা ব্যানার্জি, ভাইপো এবং যারা যারা আজকে এই অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত ছিল তারা আজকে কেউ গ্রেপ্তার হয়েছে। ববি হাকিম গ্রেপ্তার হয়েছে। আপনি কালীর নাম শুনেছেন? কালী মানে ওই দোয়াতের কালী? না না, কালীর নাম শুনেছি। হ্যাঁ, ইয়েস, ববি হাকিমের, তার বিরুদ্ধে দুর্নীতির ঘুরি ঘুরি অভিযোগ ছিল। কালীকে কোথায় ডাকা হলো? অভয়ের মা বলেছিল আকাশ ব্যানার্জির নাম, অভয়ের মা আকাশ ব্যানার্জির নামে অভিযোগ করেছিল, আবাস ব্যানার্জির নামে। সে আবাস ব্যানার্জিকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। নারায়ণ স্বরূপ নিগম, অথবা আপনি কিন্তু সেটিং এর তত্ত্ব বলছেন। সেটিং তো আছেই, তত্ত্ব কেন বলবো? সূর্য পূর্ব দিকে ওটা, এটাকে সেটিং করতে হয়, এটা সবাই জানে। বিজেপি তৃণমূলের মমতার মধ্যে সেটিং হয়েছে আপনি বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে ক্ষমতায় না আসলে 2026-এ বিজেপি এই পশ্চিমবাংলা দখল করতে পারত না। অর্থাৎ আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দরজা খুলে দিয়েছেন? হ্যাঁ, বিজেপির দরজা জানলা সবই খুলে দিয়েছে। তো তাই তো বিজেপি পশ্চিমবঙ্গে এসেছে। আজকে আপনি আমায় বলুন একটা কথা, আজকে সাউথ ইন্ডিয়াতে বিজেপি খাতা খুলতে পারছে না কেন? কেন? এখানে জাতীয় কংগ্রেস আছে, জাতীয় কংগ্রেস লড়াই করছে। মমতা ব্যানার্জি যা যা অন্যায় অবিচার করেছে বাংলার মানুষের প্রতি এবং যা মিথ্যে প্রতিশ্রুতি, অহংকার দেখিয়েছে, তোলাবাজি করেছে, সিন্ডিকেট করেছে, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বিজেপি একই জুতোতে পা গলিয়েছে। অনিন্দ, একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে বিজেপির শুভেন্দু অধিকারী রয়েছেন, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, কংগ্রেসের কে আছেন? কংগ্রেসের তো জনগণ আছে, মানুষ আছে, রাহুল গান্ধী আছে। কতদিন চলবে এটা রাহুল গান্ধীর এই ব্যাপারটা দিয়ে? রাহুল গান্ধী তো পরীক্ষিত, এবং রাহুল গান্ধীর জন্যই তো মোদী, আপনি দেখেছেন পার্লামেন্টে উনি নিজের দপ্তরে যাচ্ছেন কিন্তু পার্লামেন্টে কোনো ডিবেটে অংশগ্রহণ করতে পারছেন না। 12ই আগস্ট অব্দি নরেন্দ্র মোদী, অমিত শাহ পার্লামেন্টে আসছেন না। কার ভয়? তার নাম রাহুল গান্ধী, জাতীয় কংগ্রেস। কিন্তু হাইকমান্ড অর্থাৎ রাহুল গান্ধীর ভয় দেখিয়ে বা জুজু দেখিয়ে আপনারা কতদিন থাকবেন? রাহুল গান্ধীর জুজু কেউ দেখাতে হয় না। গণতন্ত্রের স্তম্ভ কংগ্রেস তৈরি করেছিল, গণতান্ত্রিক পথ কংগ্রেস তৈরি করেছিল। বাংলার তথা ভারতবর্ষের উন্নয়ন, শিল্প, চাকরি, শিক্ষা প্রত্যেকটাই কিন্তু কংগ্রেস করেছে। আপনি যদি জওহরলাল নেহরু থেকে আপনি যদি আজ অব্দি দেখেন, তাহলে 2014 থেকে পশ্চিমবঙ্গ সহ এই বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে একটা ইমার্জেন্সি তৈরি হয়েছে, সেটা ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি হতে পারে, সেটা পলিটিক্যাল ইমার্জেন্সি হতে পারে, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু বিজেপি অসফল হয়েছে। বিজেপি সফল হয়েছে কোথায়? যারা দুর্নীতিবাজ তাদেরকে ওয়াশিং মেশিনে ধুয়ে মুখ্যমন্ত্রী করা বা উপমুখ্যমন্ত্রী করা। আমরা আসবো এই গসপেল টিভির পডকাস্টে, তবে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসবো এই গসপেল টিভির পডকাস্টে। আমাদের সঙ্গে থাকবেন অনিন্দ রায়চৌধুরী।
বিরতির পর ফিরে এলাম গসপেল টিভির পডকাস্টে। আমাদের সঙ্গে রয়েছেন কথাও কাহিনী অনুষ্ঠানে অনিন্দ্য রায়চৌধুরী। অনিন্দ্য রায়চৌধুরী কংগ্রেসের নেতা, আমরা সবাই জানি। আমার প্রশ্ন হচ্ছে যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি হয়েছে, আমি ধরে নিচ্ছি যে বিজেপি ওয়াশিং মেশিনে সবাইকে সাদা করছে, সবাইকে তাদের রং পাল্টাচ্ছে। এই পরিস্থিতির সুযোগ কি কংগ্রেস দিতে পারবে, না বামেরা নিয়ে চলে যাবে? না, বামেদের প্রশ্নই আসছে না, কেন 35 বছরের অপশাসন মানুষ দেখে নিয়েছে। অতএব বামরা ওই এসি ঘরে বুঝবে, মাঝে মাঝে চেঁচাবে, মাঝে মাঝে ভালো ভালো স্লোগান দেবে, কিন্তু বামেদের মানুষ গ্রহণ করবে না। মানুষ চায় পেটে ভাত, মাথার উপরে ছাদ, যেটা জাতীয় কংগ্রেসে দিতে পারে। এবং আপনি দেখবেন ভালো করে লক্ষ্য করে যে 77-এ ইন্দিরা গান্ধী হেরে যাওয়ার পর 80-তে আবার কিন্তু কামব্যাক করেছিল। মানুষ বুঝেছিল ইন্দিরা ছাড়া ইন্ডিয়া চলে না। ঠিক সেই একইভাবে পশ্চিমবঙ্গের বুকে সমস্ত দলকে টেস্ট করে নেওয়ার পর জাতীয় কংগ্রেসকে যখন আনবে, তখন জাতীয় কংগ্রেসে আবার চিরস্থায়ী জাতীয় কংগ্রেস আসবে। আমি ধরে নিচ্ছি যে জাতীয় কংগ্রেস এলো 2029 সালে ক্ষমতা এলো, কিন্তু ক্ষমতা এলে মুখ্যমন্ত্রী কে? জাতীয় কংগ্রেস এটা বড় দুর্বলতা না। 29-এ তো মুখ্যমন্ত্রীর ব্যাপার থাকছে না। 29-এ মুখ্যমন্ত্রীর ব্যাপার থাকছে না, 29-এ প্রধানমন্ত্রীর ব্যাপার থাকছে। চলো 29 এলে প্রথম আমরা যেটা তদন্ত করব, প্রধানমন্ত্রী কে হবে সেটা দল সিদ্ধান্ত নেবে। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে, কথা কোথাও দলের এআইসিসির কোথাও অবজারভেশন, কোথাও এআইসিসির মিটিংয়ে বলা হয়নি। দল যাকে সিদ্ধান্ত নেবে, কারণ আপনি জানেন, আপনি বহুদিনের সাংবাদিক, যে মানুষ এমএলএ করে, মানুষ এমপি করে, প্রধানমন্ত্রী বা মন্ত্রী কিন্তু দল করে। অতএব জাতীয় কংগ্রেস গণতান্ত্রিক পরিসরে বিশ্বাস করে এবং জাতীয় কংগ্রেস মনে করে যে তৎকালীন প্রেক্ষিতার প্রেক্ষাপটে যাকে প্রধানমন্ত্রী হিসাবে মানুষ মানবে, মানুষের রায় যাকে যার প্রতি যাবে, তাকেই প্রধানমন্ত্রী করা হবে। 31-এ যদি রাজ্য নির্বাচন হয়, যদি নির্বাচন হবেই 31-এ, সেই নির্বাচনে কংগ্রেসের পক্ষ থেকে কে মুখ্যমন্ত্রী হবেন? না, 31-এ পর কে হবে এটা বলা খুব মুশকিল, কারণ দেখুন আমি পলিটিক্যাল অ্যাস্ট্রোলজার না, আমি রাজনীতি করি, রাজনীতিকে ভালোবাসি, রাজনীতি আমার প্যাশন। কে মুখ্যমন্ত্রী দল ঠিক করবে। তখন শুভেন্দু অধিকারী জেলে যাবে, কি জেলের ভাত খাবে, কি অভিষেক ব্যানার্জি জেলের ভাত খাবে, তখন কে হবে ওই প্রেক্ষিতে, ওই প্রেক্ষাপটে মানুষ কংগ্রেসকে নিয়ে আসার পর মানুষ বলে দেবে কারোর একটা মুখ। যেমন মমতা ব্যানার্জি মুখ ছিল, তেমনি এখানে শুভেন্দু অধিকারী কিন্তু মুখ ছিল না। তেমনি ওই সময়টায় মানুষ যদি মনে করে যে কেউ কোনো মুখ তৈরি হয়ে গেছে বা মানুষ কোনো মুখকে দেখতে চাইছে, তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে কংগ্রেস তাকেই মুখ্যমন্ত্রী করবে। আপনি কি মনে করছেন না মাত্র 3 মাস সময় হয়েছে বিজেপি ক্ষমতায় এসে, এই 3 মাসের মধ্যে তারা যে কাজ করেছে, অমিত শাহ বলেছেন 48% কাজ হয়ে গেছে। আপনি কি মনে করেন যে কাজ যদি হয়ে থাকে, বিজেপি মাত্র 3 মাস সময় বিজেপি একদম কক্ষচ্যুত হয়ে গেল? না, অ্যাকচুয়ালি সমস্যা এটা হচ্ছে 100 দিনের কাজের মধ্যে শুভেন্দু অধিকারীর যে প্রতিশ্রুতি নামা এবং শুভেন্দু অধিকারী যে বাইট দিয়েছিলেন, মিডিয়া কনফারেন্স করেছিলেন, 450 টাকায় গ্যাস দেবে বলেছিলেন। আমি জানি না আপনার বাড়িতে 450 টাকা, আপনি তো হিন্দু, আমিও হিন্দু, না আমাকে তো 450 টাকায় গ্যাস দেয় না মোদি, বা শুভেন্দু অধিকারীও দেয় না। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কালকে বিরাটিতে বিক্ষোভ হয়েছে, সব জায়গায় বিক্ষোভ, সব জায়গায়। আসলে মুশকিল কি, এরা অন্নপূর্ণা লক্ষ্মীতে বিশ্বাস করে না, এরা দুর্নীতিতে অপশাসনে বিশ্বাস করে। মাত্র 3 মাসে এরকম ভাবে ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছে। আমার দেখা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যে ইতিহাস, তাতে এই পশ্চিমবঙ্গের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এত জনরোষ আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধেও আমি দেখিনি। এই জনরোষ তৈরি হচ্ছে তার কারণে, একটাই কারণ, যে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের জন্য একটা আইন আর বাকি জনগণের জন্য আলাদা আইন, আর এই বিজেপির নেতা মন্ত্রীদের জন্য একটা আইন আর বাকি জনগণের জন্য আর একটা আইন। আপনি দেখবেন খুব সাম্প্রতিক একটা বালিগঞ্জে ঘটনা ঘটেছে, একটা মিষ্টির দোকানকে ভাঙচুর করা হয়েছে, তাকে জামিনযোগ্য ধারায় ধারা দেওয়া হয়েছে, এফআইআর করা হয়েছে। এদিকে দেখা যাচ্ছে তার ডান হাতের আঙুলটা, এই অনামিকা আঙুলটা ভেঙে গেছে। তাহলে তৃণমূল কংগ্রেসের এবং বিজেপির মধ্যে যে সমাজ বিরোধী যারা ছিল, তারা আবার বিজেপিতেই গেছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আপনি বলেন, আমি নাম ধরে ধরে পরপর 1, 2, 3 করে আমি আপনাকে বলে। মানে আপনি কি বলছেন বিজেপি তৃণমূলায়ন হয়েছে? বিজেপিতে তৃণমূলায়ন হয়েছে। আগে তৃণমূল আর বিজেপি সরকার চালাতো, এখন বিজেপি আর তৃণমূল সরকার চালাচ্ছে। অর্থাৎ তৃণমূল এবং বিজেপি সরকার চালাতো এবং বিজেপি এবং তৃণমূল সরকার চালাচ্ছে। অনিন্দ্য রায়চৌধুরী এই কথা বলছেন। আমি একটি প্রশ্নে যাচ্ছি, শেষ প্রশ্ন আমার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি একটি ঘটনা ঘটেছে। সর্বরী মুখোপাধ্যায়, যাদবপুরের যিনি এমএলএ বিজেপির, তিনি বলেছেন যে সবাইকে দেখে নেব। এটা কি বাস্তবসম্মত হয়েছে? আসলে ওনার একটা রাগ অভিমান আছে। রাগ অভিমান হচ্ছে পাপিয়া অধিকারী আর রুদ্রনীল এখন ওই যাদবপুরের সিন্ডিকেটটা, ওই টলিউড সিন্ডিকেটটা কন্ট্রোল করছে। এবং টলিউড সিন্ডিকেটটা কন্ট্রোল করলে আপনি দেখবেন ডান দিকে বসে আছে অরূপ বিশ্বাসের লোক, বাঁ দিকে বসে আছে স্বরূপ বিশ্বাসের লোক। এবার উনি জায়গা পাননি, এবার উনি একটা জোলো কথা বলে যাতে মাইলেজ পাওয়া যায় সেই চেষ্টা করছে। সবাইকে দেখানোর মধ্যে ওনার শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষও আছে। আমাদের দেখতে গেলে সর্বরী মুখার্জিকে আবার একটা জন্ম নিতে হবে,
সর্বরী মুখার্জি নাটকের লোক, স্ক্রিপ্টকেও লিখে দিয়েছে, উনি সেটা বলছেন। ভালো মঞ্চস্থ করতেন তো, অভিনেত্রী হিসাবে ভালো। কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই যাদবপুর ইউনিভার্সিটি 2010 সালে একটা নির্বাচন হয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল, এবং যাদবপুর ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি যার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যে সারা বিশ্বের দরবারে কিন্তু প্রায় প্রতিষ্ঠিত নাম যাদবপুর ইউনিভার্সিটি, আপনি এটা মানবেন আমার সাথে। এখন এই সর্বরী মুখার্জি এটা কেন বলছে, এর পেছনে কি রহস্য আছে, এটা উন্মোচন করা দরকার। এবং যাদবপুর ইউনিভার্সিটি 2010 সালে নির্বাচনে একটা স্লোগান দিয়েছিল যে পরিবর্তনের নতুন সুর, পথ দেখাবে যাদবপুর। এখন আমার মনে হচ্ছে আবার যাদবপুরই সেই পথ দেখাতে চলেছে। কিন্তু যাদবপুরে পথ দেখাতে হলে যাদবপুরে অতি বামেরা রয়েছে সক্রিয় এবং বামেরা সক্রিয় রয়েছে, কংগ্রেস সেখানে কোথায়? না, কংগ্রেস এখানে কোথায় এরাম না। বিজেপি বিরোধিতায় বাম এবং আমরা একসাথে, তৃণমূল বিরোধিতায় বাম এবং আমরা একসাথে, এবং ইন্ডিয়া জোটে অ্যালায়েন্সে আছি। কিন্তু যখন পশ্চিমবঙ্গের নিরিখে নির্বাচন হচ্ছে বা পশ্চিমবঙ্গের প্রেক্ষিত বা প্রেক্ষাপটে নির্বাচন হচ্ছে, তখন কিন্তু আপনি দেখবেন কংগ্রেসকে বাদ দিয়ে ভারতবর্ষের এমন কোনো চ্যানেল, কংগ্রেসকে গালাগালি দিলেও কংগ্রেসের নাম বলে। নরেন্দ্র মোদী যদি 172টা লোকসভায় বক্তব্য রাখে, তার মধ্যে 170টায় কংগ্রেসকে উনি গালাগালি দিয়েছেন। অতএব ঘুমে, জাগরণে, স্বপ্নে কংগ্রেস ছাড়া ভারতবর্ষের মাটি যেমন চলে না, কংগ্রেস ছাড়া বাংলার মাটিও চলবে না। অর্থাৎ কংগ্রেসই হচ্ছে শেষ কথা আপনি বলছেন? না, কংগ্রেস শেষ কথা তো বাংলার মানুষ বলবে 2029-এ। কংগ্রেস শেষ কথা তো পরে 2029 এবং 2031 দুটি নির্বাচন রয়েছে, আমরা জানি। 2029-এ লোকসভা নির্বাচন এবং 2031-এ বিধানসভা নির্বাচন। সে নির্বাচনে কংগ্রেস আসে কিনা, যেটা অনিন্দ বললেন, অনিন্দ বলেছেন, অনিন্দ আসেন, আমরা দেখছেন কুসুমাস্তীর্ণ পথের স্বপ্ন দেখছেন। তিনি বলেছেন যে সেখানে কংগ্রেস আসবে, আমরা অপেক্ষা করে থাকবো সেই কংগ্রেস আসার জন্য। নমস্কার, আমরা শেষ করলাম।